আমরা আলোচনার নামে বিভ্রান্তি ছড়াচ্ছি। আলোচনার নামে বিভ্রান্তি ছড়াচ্ছি এবং যে কথাগুলো ইতিমধ্যে এসেছে, একটু আগে আমার প্রিয় ভাই বলেছেন, আমি একটু দুঃখের সাথে বলতে চাই, এগুলো অনেকগুলো ওনার আশঙ্কা অমূলক এবং অনেকগুলো ধারণা বিভ্রান্তিকর। যেমন 1 নম্বর উনি বলেছেন যে সার্বভৌম সংসদ, পৃথিবীতে সার্বভৌম সংসদ বলতে কোনো ধারণা নাই। এই ধারণা থেকেই আমাদেরকে প্রথমত বেরোতে হবে। আমাদের যে 90-এর 3 জোটের রূপরেখার কথা আমরা বলি, মানে যেটা নিয়ে আজকে পর্যন্ত আলোচনা হয়, মানে একটা হিস্টোরিক্যাল রেফারেন্স হিসেবে, ওই 90-এর 3 জোটের রূপরেখার প্রধান সমস্যা ছিল যে ওখানে বলা হয়েছে যে সার্বভৌম সংসদ তারা কায়েম করবে। তো সার্বভৌম সংসদ কায়েম করার অর্থ হচ্ছে এই সংসদে কি করতে পারবেন আপনি? আপনি সংসদে দাঁড়িয়ে বলতে পারবেন আজকে থেকে আগামী 5 বছরের জন্য এই সরকারের ক্ষমতা বিস্তৃত করা হলো, যেটা বাকশালে করা হয়েছিল, আপনারা মনে করে দেখেন, চতুর্থ সংশোধনী। পার্লামেন্টে দাঁড়িয়ে 2/3 জোরে বলছে যে আজকে থেকে এই সংসদ আরো 5 বছর বাড়িয়ে দেওয়া হলো এবং আপনাদেরকে ধরে নিতে হবে এটা নির্বাচিত সংসদ। এই হচ্ছে সার্বভৌম সংসদের মানে মাঝে যা বা মজা, ঠিক আছে? তো যতবার আমাদের এখানে দলগুলোর কাছে 2/3 ক্ষমতা ছিল, তারা এমন এমন সংবিধানের সংশোধনী এনেছে যেটা আমাদের রাষ্ট্রকে গভীর সংকটের দিকে ঠেলে দিয়েছে। আমি আপনাদেরকে 3টা উদাহরণ দেব। একটা তো বাকশালের কথা আমি বললাম, যখন 2/3 ছিল এবং 2/3 ফলে যে সংবিধান সংশোধনী করেছে যে রাষ্ট্রের ফান্ডামেন্টাল ক্যারেক্টারই বদলে দিয়েছে। এরপরে 2001 সালে যখন বিএনপি সরকার ক্ষমতায় আসে, তারা চতুর্দশ সংশোধনী করে, আপনারা জানেন 2004 বা 5-এর দিকে। এবং সেই চতুর্দশ সংশোধনী কি ছিল? যে বিচারপতি অবসরের বয়স বাড়ানো, 65 থেকে 67 করা। এবং এটার উদ্দেশ্য ছিল নিজেদের পছন্দের একজন ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানানো। এটার ফলে লগি বৈঠার তাণ্ডব দেখলাম আমরা ঢাকা শহরে, আওয়ামী লীগ, এবং এটাকে তো আওয়ামী লীগ গণতন্ত্রের পুনরুদ্ধার হিসেবে হাজির করতে পেরেছে। এটা হচ্ছে আওয়ামী লীগের শক্তি, যে এই তাণ্ডবকে আওয়ামী লীগ বলতে পেরেছে যে এটা হচ্ছে লগি বৈঠার, এটা হচ্ছে আমাদের গণতন্ত্র পুনরুদ্ধার। কিন্তু বিএনপি যখন 2014 সালে গণতন্ত্রের সংগ্রাম করলো ভোটের জন্য, সেটা কিন্তু জ্বালাও পোড়াও। তো এটা বিএনপিরও বুঝতে হবে যে বিএনপি কখনো কিন্তু এটাকে মানে এই যে লগি বৈঠার তাণ্ডবটাকে কিন্তু ফ্রেমিং করতে পারে না। ঢাকা শহরে লাশের উপর নৃত্য হয়েছে। তো আমার বলার কথাটা হচ্ছে, চতুর্দশ সংশোধনী করেছে কিন্তু বিএনপি, কিন্তু সেটার ভিকটিম হয়েছে বিএনপি। কারণ এই লগি বৈঠার তাণ্ডব এবং এরপরে 1/11 এসছে বাংলাদেশে, যে 1/11কে শেখ হাসিনা বলেছেন যে 1/11 আমাদের আন্দোলনের ফসল, এবং ওই 1/11 হাত ধরে আওয়ামী লীগ 2008 সালে ক্ষমতায় এসছে। ক্ষমতায় এসে কোনো ধরনের কারোর সাথে আলোচনা না করে শেখ হাসিনার প্রায় একক ইচ্ছায় আবারও 2/3 ক্ষমতার জোরে তারা ওই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছে। এবং এর ফলে বাংলাদেশ আজকে পর্যন্ত এই যে এই গণঅভ্যুত্থান আগ পর্যন্ত আমরা আওয়ামী ফ্যাসিবাদের মধ্যে ছিলাম। 3টা ঘটনা, একটা হচ্ছে চতুর্থ সংশোধনী, চতুর্দশ সংশোধনী এবং এই যে ত্রয়োদশ সংশোধনী বাতিল করা তথা পঞ্চদশ সংশোধনী, এই 3টা সরকারই করেছে যখন তাদের হাতে 2/3 ক্ষমতা ছিল। এবং এই 2/3 ক্ষমতাটা থাকে আসনের মারপ্যাচে। তো আসনের মারপ্যাচে যখন থাকে, আপনি আবার ভোটের হিসাবে দেখবেন তারা কখনো 40%-এর বেশি ভোট পায় না। টোটাল বাংলাদেশের মানুষের 40% না, যারা ভোট দিতে যায় তাদের 40%। এত কম ম্যান্ডেট নিয়ে তারা বাংলাদেশে এমন এমন সংশোধনী করেছে যেটার ফলে আমাদেরকে ভুগতে হয়েছে। তো এখান থেকেই আমি একটু বিএনপি সহ যারা আমাদের বড় রাজনৈতিক দল, দায়িত্বশীল রাজনৈতিক দল, তাদের প্রতি আমি অনুরোধ করবো যে আপনারা নিজেদেরকে বিরোধী দলের জায়গায় ভাবেন, যে আপনাকে একসময় বিরোধী দলে যেতে হবে, সেখান থেকে আপনি সংস্কারটা ভাবেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে সংস্কারের মূল কথাগুলো কি আসছে। যেমন পিআর এর কথা এসেছে, আজকে আমি অবাক হলাম যে আমাদের ইসি প্রধান নির্বাচন কমিশনার একটা অদ্ভুত কথা বলেছেন। খুব গাম্ভীর্যের সাথে যদি আপনি একটা বিভ্রান্তিকর কথা বলেন, তবু কিন্তু ওটা বিভ্রান্তিকর কথাই থাকে। উনি বলছেন যে পিআর তো সংবিধানে নাই এবং আমাদের সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নাই। কোন কাজটা সংবিধানের ভেতর থেকে করা হচ্ছে? এখন বলেন, কোন কাজটা আমরা সংবিধানের ভেতর থেকে করতেছি? কোনো কাজ সংবিধানের ভেতর থেকে হচ্ছে না। আমি দেখলাম যে এই অন্তর্বর্তী সরকার তারা এমন একটা খাবি খাচ্ছে, জুলাই ঘোষণাপত্রের নামে যে ফার্স তারা করেছে, এটা না করলেই ভালো হতো। আমরা আন্দোলন করতাম যে জুলাই ঘোষণাপত্র দেন, কিন্তু এই যে জুলাই ঘোষণাপত্রের নামে আপনারা যেটা করলেন, ওখানে আপনারা কি লিখলেন? বললেন যে জনগণের অভিপ্রায় নাকি যে সংবিধানের 106-এর অধীনে সরকার গঠিত হবে, এটা নাকি জনগণের অভিপ্রায়। এর চেয়ে ডাহা মিথ্যা কথা, এর চেয়ে আইনের দৃষ্টিকোণ থেকে ভুল কথা আর হয় না। এই কথাটা কেন বললেন আপনারা? এবং বলার মধ্যে দিয়ে আমাদের একটা গভীর সংকটের মধ্যে ঠেলে দিয়েছেন এখনো পর্যন্ত। এবং দেখেন ওই ঘোষণাপত্র, আপনি কি পৃথিবীতে ঘোষণাপত্রের ইতিহাসকে আমরা জানি না? ঘোষণাপত্র নিজেই নিজেকে এনাক্ট করে, নিজেই নিজেকে বলবৎ করে। ঘোষণাপত্র বলবে যে আমি আজকে থেকে কার্যকর হলাম। 15ই আগস্টের পরে, 15ই আগস্টের পরে যে সামরিক ফরমান জারি করা হয়েছে, যে সরকার মুশতাকের ক্ষমতা এসেছিলেন, এরপরে বিচারপতি সায়েম ক্ষমতা এসেছেন, এরপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা এসেছেন, তারা যে সামরিক ফরমানগুলো জারি করেছেন, তারা কি বলেছেন 79 সালে আমরা পার্লামেন্ট নির্বাচন দেব, ওই নির্বাচনের পরে গিয়ে আমরা আসলে এগুলোকে বাস্তবায়ন করবো? তারা বলেন নাই। সামরিক ফরমান মানে হচ্ছে, ফরমানের ইংরেজি হচ্ছে প্রোক্লেমেশন। মিলিটারি প্রোক্লেমেশন মানে হচ্ছে আমরা আজকে থেকে বলবৎ, এটাই এখন কনস্টিটিউশন। তাহলে জুলাই সনদ কি উপরে থাকবে, সংবিধানের উপরে থাকবে না নিচে থাকবে, এগুলো বোগাস আলাপ, এগুলো বিভ্রান্তিকর আলোচনা। আমাদের কর্তব্য হচ্ছে যে এই সংবিধান, যে সংবিধান প্রথমত বাংলাদেশের মানুষের কোনো ধরনের মতামত নিয়ে করা হয় নাই,
তাছাড়া এই গণঅভ্যুত্থানের পরে আপনি একটা সংবিধান পরিবর্তনের কথা তুলতে পারবেন না বাংলাদেশে? যে বড় বড় সংবিধান সংশোধনী হয়েছে কোনো রকম ঘটনা ছাড়া বাংলাদেশে, আপনি বাংলাদেশে কি চতুর্থ সংশোধনী করেন নাই, পঞ্চম সংশোধনী হয় নাই, পঞ্চদশ সংশোধনী হয় নাই? এগুলো তো সংবিধান পুনর্লিখনের মতো। তো সেটা যদি আপনি করতে পারেন, এই গণঅভ্যুত্থানের পরে আমরা নাকি দাবি জানাতে পারবো না যে একটা নতুন সংবিধান হতে হবে? এটার জন্য নেক্সট পার্লামেন্টে অপেক্ষা করতে হবে। আমি আপনাদেরকে বলি, নেক্সট পার্লামেন্ট যেটা করতে, এটা বলে আমি শেষ করবো, যে নেক্সট পার্লামেন্ট কি করতে পারে? পার্লামেন্ট সংশোধনী করতে পারে। এবং এখানে আমি একটু দায়ী করব যারা সংবিধান সংস্কার শব্দটা বাংলাদেশে এনেছেন, তাদেরকে দায় নিতে হবে। এই যে এখনো পর্যন্ত সংবিধান সংস্কার আর সংশোধনী পার্থক্য করতে করতে আমরা খাবি খাচ্ছি। সংস্কার বলতে আসলে কিছু হয় না, হয় আপনাকে সংবিধান পুনর্লিখন করতে হবে অথবা সংশোধনী করতে হবে। পার্লামেন্টে আপনি সংবিধান সংশোধনী করতে পারবেন। সংবিধান সংশোধনী মানে হচ্ছে যে অলরেডি মানে যে আমি এই সংবিধানের অধীনে সংশোধনী করতেছি, এই সংশোধনী কখনো এই সংবিধানকে আউটলিভ করবে না। অর্থাৎ এটাকে বলা হয় যে ডেরিভেটিভ পাওয়ার, যেটা এই সংবিধানের ভেতর থেকে আপনি আহরণ করছেন, এই ক্ষমতাটা, এটা হলো সংবিধান সংশোধনীর ক্ষমতা। কিন্তু বাংলাদেশে আমরা ইতিমধ্যে এই কমিশন, যে কমিশনের আমরা এত সমালোচনা করতেছি, এত দুর্বল কমিশন, এত ত্রুটিপূর্ণ কমিশন, এই কমিশনেও যে সমস্ত প্রস্তাব এসেছে এগুলো তো ইতিমধ্যে এই সংবিধানের বেসিক স্ট্রাকচার নাকি গাল ভরা কথা আপনারা বলেন, এগুলোকে ছাপিয়ে গেছে। তাহলে যদি ছাপিয়ে যায়, এটা তো আর সংশোধনী আর পার্লামেন্টে আপনি করতে পারবেন না, এটা পার্লামেন্টে করা যাবে না। দয়া করে এই জিনিসটা থেকে আসেন। তো একটু আগে আমার ভাই প্রশ্ন করছেন না যে আপনাদের গণভোটে এত মজা লাগে, গণপরিষদে এত মজা লাগে, তো জাতীয় সংসদে আপনাদের অসুবিধা কোথায়? তো উল্টো প্রশ্নটা উল্টো করে করি, জাতীয় সংসদ এত ভালো, গণপরিষদের সমস্যা কি? গণপরিষদে তো নির্বাচন, এবার আপনারা বলেন যে জাতীয়, এবং দেখেন কি কাণ্ডটা করেছেন ওনারা, একটা বলতেছেন যে জাতীয় নির্বাচন আর একটা হচ্ছে গণপরিষদ নির্বাচন। আরে ভাই, গণপরিষদ নির্বাচন তো জাতীয় নির্বাচন। বাংলাদেশে 70 সালের যে নির্বাচন হচ্ছে এটা কি জাতীয় নির্বাচন না? আপনার দেশে যদি এমন পরিস্থিতি আসে যখন আপনাকে সংবিধানের মেজর পরিবর্তন করতে হবে, আবার আপনাকে সরকারও পরিচালনা করতে হবে, তখন এই গণপরিষদের মতো একটা পরিস্থিতি তৈরি করতে হয়। তো গণপরিষদে আমি জিজ্ঞেস করতেছি, একটু পরে আমাদের প্রিয় মাহাদি আমিন ভাই কথা বলবেন, তো মানে জাতীয় সংসদ নির্বাচনে যদি আমাদের সমস্যা না থাকে, তাহলে গণপরিষদ নির্বাচনের সমস্যা কোথায়? যারা জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাবে, তারা কেন গণপরিষদে পাবে না? একটু বুঝিয়ে বলেন, আমি তো একটু বুঝতে চাই। আর গণভোটের সমস্যা কি? আমরা প্রিসাইজলি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাইন ফলো করছি, এটা আমাদেরকে করতে দিচ্ছেন না কেন? উনি তো গণভোট করেছেন। উনি তো 1978 সালের 17 এপ্রিল একটা মানে দ্বিতীয় সংবিধান, কি বলে এটাকে, সামরিক ফরমান, একদম নোট করেন আপনারা যারা যারা পরবর্তীতে আমাকে চ্যালেঞ্জ করতে চান। 1978 সালের 17 এপ্রিল দ্বিতীয় সামরিক ফরমানের দ্বাদশ সংশোধনীর মধ্যে উনি বলেছেন যে নেক্সট যে ইলেকশন হবে, এই ইলেকশন হবে একই সাথে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইলেকশন এবং পার্লামেন্ট ইলেকশন। এই কথাটা উনি বলেছেন। আজকে আমরা বললে আমাদেরকে শুনতে হয় যে এটা আপনারা কোথায় পাইছেন? এটা আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছ থেকে পেয়েছি, এটা আমরা বিএনপির ইতিহাস থেকে পেয়েছি। দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে আজকে বিএনপির ইতিহাসটা মানতে চাচ্ছে না বা স্বীকার করতে চাচ্ছে না।